রাত পোহালেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এক দফায় 288টি আসন নির্বাচন হতে চলেছে। এই নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি, এই নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা জানি গত 5 বছরে মহারাষ্ট্রের রাজনীতি একাধিক নাটকীয় মোড় দেখিয়েছে। আমার সঙ্গে আলোচনায় রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। তার থেকে জানতে চাইবো এই নির্বাচনের বৈশিষ্ট্য কি। মহারাষ্ট্রের এবারের নির্বাচনের অনেকগুলি বৈশিষ্ট্য, যেটা তুমি বললে শেষে, যে গত 5 বছরে অনেক নাটকীয় ঘটনা ওখানে একদম। ঘটেছে। আমি সেই প্রসঙ্গে ছোট্ট করে একটু বলে নিই, তাহলে এবারের বৈশিষ্ট্যটা বুঝতে সুবিধে হবে। 2019-এ যখন বিধানসভা ভোট হয়, তারপরেই ওখানে একটা জটিলতা দেখা দেয় যে দীর্ঘদিনের বিজেপির দীর্ঘদিনের জোট সঙ্গী শিবসেনা, তারা দাবি করে যে আমাদের এবার মুখ্যমন্ত্রিত্ব দিতে হবে। শিবসেনার তখন একদম। নেতা উদ্ধব ঠাকরে তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রিত্ব দিতে হবে। এটা বিজেপি মানেনি। বিজেপি পরিবর্তে যেটা করে, আমরা সকলেই জানি যে সেই সময় বিজেপি ওই একটা অপারেশন লোটাস বলে একটা কথা খুব চালু ছিল, যে অপারেশন লোটাস করে আর বিরোধী দলকে ভেঙে সরকার গড়া। মহারাষ্ট্রে তারা সেটা করে, বিরোধী শিবিরে থাকা এনসিপি, শরদ পাওয়ারের এনসিপিকে ভাঙিয়ে দেয়। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তাকে ভাঙিয়ে একটা সরকার গড়ে, এবং সেই সরকারটা রাজভবনের শপথ নিয়েছিল সকাল 5:30টার সময়। অর্থাৎ রাজ্যের মানুষ যখন সবাই ঘুমিয়ে আছেন, বিরোধীরা ঘুমিয়ে আছে, সেই সময় একটা সরকার শপথ নিয়ে নিল। এবং বোঝাই যাচ্ছে যে সেই কনস্পিরেসিটার মধ্যে গভর্নর নিজেও যুক্ত ছিলেন। তো কিন্তু সেই সরকারটা 3 দিনের মাথায় পড়ে গেল, টিকলো না। সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির যিনি আগের দফায় মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফডনবিস হয়েছিলেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার। দুজনেই মাত্র শপথ নিয়েছিলেন, সরকারটা হয়ে গিয়েছিল। তারপরে সেই সরকার টিকলো না, অজিত পাওয়ার আবার ফিরে এলেন নিজের দলে, এবং উদ্ধব ঠাকরে চিফ মিনিস্টার হলেন, সাপোর্টেড বাই কংগ্রেস এবং এনসিপি, অর্থাৎ শরদ পাওয়ার অজিত পাওয়ারদের এনসিপি ওকে সাপোর্ট দিল। 1.5-2 বছরের মাথাতে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব চলে গেল, শিবসেনাকে ভেঙে দিল বিজেপি। সেখান থেকে বেরিয়ে গেলেন হচ্ছে একনাথ সিন্ধে। একনাথ সিন্ধে বেরিয়ে গিয়ে এখনো পর্যন্ত একনাথ সিন্ধে ওখানে মুখ্যমন্ত্রী, ওকে সাপোর্ট দিচ্ছে বিজেপি, এবং এনসিপিকেও আবার মাঝখানে বিজেপি ভেঙে দিয়েছে। 2022 সালে একনাথ শিন্ডে তিনি মুখ্যমন্ত্রী হন। আবার 23-এ গিয়ে অজিত পাওয়ার এনসিপি ভেঙে তিনিও এই সরকারে যোগ দিয়েছেন। এটাকে বলা হয়, মারাঠি শব্দ হচ্ছে মহায়ুতি, এটা মানে হচ্ছে মহাজোট। আচ্ছা। বেসিক্যালি এনডিএ মানে। সো এই হচ্ছে এখন একনাথ সিন্ধে ওখানে মুখ্যমন্ত্রী। এখন তার দলটা শিবসেনা হিসেবে স্বীকৃতি পেয়েছে নির্বাচন কমিশনের কাছে। যখনই কোনো দল ভেঙে যায়, তখন মূল দল কারা হবে এইটা নিয়ে একটা ডিবেট হয়, এবং এটার উপরে নির্বাচন কমিশনের অনেক ফর্মুলা আছে। সেই ফর্মুলা হিসেব করে তারা বলে যে এই গোষ্ঠীকে আমরা মূল দল হিসেবে মেনে নিচ্ছি। সেদিক থেকে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে, তার পুত্র উদ্ধব ঠাকরে এখন যে শিবসেনাকে রিপ্রেজেন্ট করেন, সেটা কিন্তু আদি শিবসেনা নয়। সেই আদি শিবসেনাটা কিন্তু এখন একনাথ সিন্ধের দখলে। এবারের মহারাষ্ট্রের নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বালাসাহেব ঠাকরের উত্তরসূরি হিসেবে কাকে মানুষ, শিব সৈনিকরা কাকে ফাইনালি বেছে নেন। কারণ ওই 19-এর পর এই প্রথম নির্বাচন হচ্ছে যে বালাসাহেব ঠাকরের উত্তরসূরি হিসেবে কি একনাথ সিন্ধেকে বেছে নেন নাকি উদ্ধব ঠাকরেকে বেছে নেন। কারণ উদ্ধব ঠাকরে যদি পরাজিত হন, তা তিনি যদি ভালো রেজাল্ট করতে না পারেন, সেটা তার জন্য একটা বিরাট বড় রাজনৈতিক বিপর্যয় হবে। আর যদি একনাথ সিন্ধে জয়ী হন, আবার তিনি মুখ্যমন্ত্রী হওয়ার মতো বা ভালো ফল করে তার দল, তাহলে সেটা তার জন্য একটা বিরাট বড় রাজনৈতিক জয় হবে। যে ইনি সবসময় বলেন যে আমি হচ্ছি বালাসাহেব ঠাকরের উপযুক্ত শিষ্য। সো এবারে নির্বাচনে এইটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ দিক, যে বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা বিশাল বড় তার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 1966 সালে তিনি শিবসেনার দলটা তৈরি করেন। এই দলটা হচ্ছে অতি দক্ষিণপন্থী এবং মারাঠি জাতীয়তাবাদ বা মহারাষ্ট্রের জাতীয়তাবাদকে আশ্রয় করে এই দলটা হয়েছে। এরা একটা সময়তে বিহারি খেদাও, বাঙালি খেদাও, মহারাষ্ট্র ফর মহারাষ্ট্রের বাসিন্দা, এই ধরনের আন্দোলন করে তারা আসে, এবং এখনো তাদের একটা বড় রাজনৈতিক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি। কিন্তু বিজেপি কিন্তু পুরোপুরি শিবসেনাকে গিলে নিতে পারেনি। ফলে শিবসেনা প্যারালালি আরেকটা হিন্দুত্ববাদী ফোর্স, এবং বিজেপির থেকে তুলনায় একটু উগ্র। এই যে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার যে ঘটনার কথা আমরা বিভিন্ন সময় আলোচনায় এসছে,
সেই আলোচনায় বিজেপি নেতাদের নাম অনেক বেশি এসছে, কিন্তু ওইখানে বাবা ছেলে একসঙ্গে ওই মানে মসজিদ ভাঙার অভিযানে নিয়ে অংশ নিয়েছিলেন বালা সাহেব ঠাকরে এবং উদ্ধব ঠাকরে দুজনেই। তো এই দলটার ফাইনালি উত্তরসূরি কে হবেন এইটা এই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অগ্নি পরীক্ষা তাদের দুজনের কাছে। অগ্নি পরীক্ষা একটা তাদের দুজনের কাছে, এটা একটা বিরাট ব্যাপার। দুটো জোটের মধ্যে লড়াইটা হচ্ছে, এটা খুব দেখা যায় না যে দুটো জোটের মধ্যে ভোটের মানে ফারাক হচ্ছে মানে 0.6%, মানে এইরকম হয় না, কিন্তু হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আরো একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে শিবসেনার ভেঙে শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক কথা, কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে এই মুহূর্তে এমন কোনো নেতা কিন্তু নেই যাকে বলা যায় যে গেম চেঞ্জার। মানে এখানে শরদ পাওয়ার, তিনি ভোটে প্রার্থী নন, স্বাভাবিক, 80-র ওপরে বয়স, তিনি একটা বিরাট ফিগার, কিন্তু শরদ পাওয়ার যেভাবে মহারাষ্ট্রের রাজনীতিকে কন্ট্রোল করতেন সেই জায়গাটায় তিনি এখন আর নেই, তার ভাইপোই তো তার দল ভেঙে বেরিয়ে গেছে। সো এছাড়া বাকি যারা আছেন বিগ প্লেয়ার, অজিত পাওয়ার, দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ধে, বা আমি যদি বলি যে উদ্ধব ঠাকরে, এরা সকলেই মহারাষ্ট্রের বড় নেতা, কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রে এমন কেউ নেই যাকে বলা যায় যে এই শিবিরে এ আছে, মানে আমরা যেরকম বলি না যে আর্জেন্টিনার মেসি আছে, ব্রাজিলের নেইমার আছে, এইরকম কিন্তু কিছু নেই এই মুহূর্তে মহারাষ্ট্রের নির্বাচনে। অর্থাৎ এই নির্বাচনের পর ম্যান অফ দ্য ম্যাচ কে হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকতে হবে। এক্স্যাক্টলি তাই। এবং আরো একটা বিষয়, যে কারণে স্ট্র্যাটেজিক্যালি সব দলই কিন্তু ওখানে, মানে মহারাষ্ট্রের 288টি আসনে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন দলের, তারা সকলেই স্টার ক্যান্ডিডেট। এই কারণে, তার কারণ হচ্ছে যে এমন কেউ নেই যে তাদেরকে জিতিয়ে দিতে পারে, ফলে তাদের যোগ্যতাকে বিচার বিশ্লেষণ করে তাদের প্রার্থী করা হয়েছে, এবং তারা কিন্তু জান লড়িয়ে দিচ্ছে, কারণ তারা জানে যে এখানে, এমনকি বিজেপির ক্ষেত্রেও নরেন্দ্র মোদীকেই পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে না। ইনফ্যাক্ট মহারাষ্ট্রে অতীতে মোদী যে পরিমাণ প্রচার করেছেন, সেই পরিমাণ প্রচার এবারে নরেন্দ্র মোদী এখানেই আমি করছেন অমল না। আপনার থেকে এখানেই জানতে চাইবো যে মহারাষ্ট্রের নির্বাচন একদিকে হবে, একদিকে ঝাড়খণ্ডের আরেক দফা নির্বাচন রয়েছে কাল, সেখানে দাঁড়িয়ে এই মহারাষ্ট্রের নির্বাচন কতটা প্রভাব ফেলতে চলেছে জাতীয় রাজনীতিতে? আমি এটাতে আসছি, যে আমি তার আগে জাস্ট একটুখানি মহারাষ্ট্রের নির্বাচনে আরো দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে মহারাষ্ট্রে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে বিজেপি একই সঙ্গে একটা ঐক্য সম্প্রীতির কথা বলছেন, আবার একই সঙ্গে একটা বিভাজনের কথাও বলছে। দুটো স্লোগান নিয়ে ওখানে বিজেপির মধ্যেও অন্তর্বিরোধ বেঁধেছে, বিজেপির শরিকেরাও আপত্তি করছে, বিরোধীরা তো করছেই। সেটা হচ্ছে যে যোগী আদিত্যনাথ, তিনি উত্তরপ্রদেশের একটা স্লোগানকে মহারাষ্ট্রে ভাইরাল করে দিয়েছেন, সেটা হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মানে হচ্ছে যে বিভাজিত থাকবে মানে কাটাকাটির শিকার হবে। এটা উনি বলতে চাইছেন বাংলাদেশের রেফারেন্স দিয়ে, যেটা উনি বলতে চাইছেন যে বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন হচ্ছে, কারণ বাংলাদেশে হিন্দুরা ইউনাইটেড নয়, তাই জন্য ওখানে মুসলমানরা কাটছে। অন্যদিকে নরেন্দ্র মোদী একটা স্লোগান দিয়েছেন যে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। এটার মানে হচ্ছে উনি বলছেন যে রাহুল গান্ধী যে কাস্ট সেন্সাসের কথা বলছেন, যে বিভিন্ন কাস্ট যারা উপযুক্ত সংরক্ষণের সুবিধা পায়নি, সরকারি সুযোগ সুবিধা পায়নি, তাদেরকে আরো বেশি সংরক্ষণের সুবিধা দিতে হবে। এইটাকে কাউন্টার করার জন্য মোদী একটা ইউনিটির স্লোগান নিয়ে এসছেন। এই প্রথম মোদীর মুখে একটা, কারণ মোদীকে সবাই কিন্তু মানে বিভাজনকারী রাজনীতিবিদ হিসেবে তার একটা ব্র্যান্ডিং হয়েছে, এবং সেই ব্র্যান্ডিংটা তিনি সচেতনভাবে করেওছেন। প্রকাশ্য জনসমাবেশ থেকে তিনি বলেছেন মুসলিমদের বিরুদ্ধে বলেছেন, কখনো অন্য ইয়েদের ক্ষেত্রে বলেছেন, এবং সেটা খুব সচেতনভাবেই বলেছেন ফর পলিটিক্যাল গেইন। এখানে উনি পলিটিক্যাল গেইনের জন্যই একটা ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যটা হচ্ছে বৃহত্তর হিন্দু ঐক্য। অর্থাৎ উনি বলছেন, উনি অভিযোগও করছেন যে রাহুল গান্ধী এবং কংগ্রেস তারা হিন্দু সমাজকে ভাগ বাটোয়ারা করতে চাইছে। এই যে বলছে যে এদেরকে সংরক্ষণ বেশি দাও, ওকে সংরক্ষণ বেশি দাও, এর ফলে হিন্দু সমাজের মধ্যে বিভিন্ন জাতপাতের লড়াই আরো বেড়ে যাবে। এইটাও রাজনীতিটাও কিন্তু বিজেপির একটা পরীক্ষা এখানে মহারাষ্ট্রে তারা করছে, যে একই সঙ্গে দুটো স্লোগান চলছে। ইনফ্যাক্ট মানে বিজেপির মধ্য থেকে এটা নিয়ে আপত্তি উঠেছে। পঙ্কজা মুন্ডে একজন নেত্রী, যার বাবা বিজেপির খুব বড় নেতা ছিলেন মহারাষ্ট্রের, তিনি আপত্তি তুলেছেন। অজিত পাওয়ার, যিনি বিজেপি শরিক দলের নেতা, ওখানে এনসিপির নেতা,
তিনি আপত্তি তুলেছেন। আবার তাদের আপত্তিগুলোর পেছনেও কিন্তু রাজনৈতিক অঙ্ক আছে। এরা বিদর্ভে হচ্ছে মানে বিদর্ভ বলে যে রিজিয়নটা, সেখানে মুসলিম জনসংখ্যা আছে ভালো পরিমাণে, এবং টোটাল মহারাষ্ট্রে 11% মুসলিম আছে। সো পঙ্কজা মুন্ডে তিনি বিদর্ভের নেত্রী, তিনি চান না যে অ্যান্টি মুসলিম কোনো ইয়ে দেওয়া হোক। বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেনি, 9জন প্রার্থী মুসলিম প্রার্থী আছেন, সেটা কংগ্রেসের। আর অজিত পাওয়ার তিনি বিজেপি শিবিরের সঙ্গে আছেন জোটে, তিনি 5জনকে ক্যান্ডিডেট করেছেন মুসলিম ক্যান্ডিডেট। ফলে তিনি এমন কোনো স্লোগান সামনে আনতে চান না যেটা অ্যান্টি মুসলিম। কারণ যোগী এসেনশিয়ালি বাংলাদেশে মুসলিমদের হাতে হিন্দু নিপীড়নের রেফারেন্স টেনে এই কথাটা বলছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মানে আপনারা যদি বিভাজিত থাকেন তাহলে আপনারা কাটাকাটির শিকার হবেন, এইটা উনি বলেছেন। সো এইটা আরেকটা বিষয়। একটা বিষয় আছে কাস্ট ফ্যাক্টর মহারাষ্ট্রের নির্বাচনে এবারে আছে, সেটা হচ্ছে যে ওখানে মারাঠা বলে একটা জাতিগোষ্ঠী আছে, মানে তারা কিন্তু মহারাষ্ট্রের মধ্যে একটা জাতিগোষ্ঠী, তার নাম হচ্ছে মারাঠা জাতিগোষ্ঠী। তারা অর্থনৈতিকভাবে যতটা সবল, যতটা অগ্রগতি তাদের হয়েছে, তাদের আর্থসামাজিক অগ্রগতি ততটা হয়নি। সে কারণে তারা ওবিসি সংরক্ষণ দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। তারা বলছে যে আমাদেরকে ওবিসি ক্যাটাগরিতে দিতে হবে, কিন্তু সেটা গভর্নমেন্ট দিলেও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেগুলো খারিজ করে দিয়েছে। ফলে তাদের একটা ক্ষোভ আছে যে তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে না, এবং এই অংশটা 30 থেকে 33% মতন ভোট এদের আছে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে বা বিভিন্ন রিজিয়নে। তাদের ভোটটা কোন দিকে যাবে, এই ভোটটাকে সবাই টার্গেট করেছে। সো এগুলো হচ্ছে মূলত মহারাষ্ট্রের নির্বাচনের একটা আরো কতগুলি ফিচার। এবং যেটা মূল ফিচার আমি যেটা বলছিলাম যে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু তাকে লড়তে হচ্ছে, তাকে মানে বিজেপির ক্যান্ডিডেটটা কিন্তু কেউ এই ভাবে বসে নেই যে অমিত শাহ এবং মোদিজি আমাদের জন্য ক্যাম্পেইন করবে, আমরা জিতে যাব, এরকম ব্যাপার কিন্তু নেই। ফলে এবারে প্রার্থীরা প্রত্যেকেই হচ্ছে মরণপণ লড়াই করতে হচ্ছে, কারণ ইটস এ ভেরি টাফ গেম। কারণ জাস্ট জুন মাসের মানে মে মাসে নির্বাচন হয়েছে লোকসভার, দেখা গেছে যে দুজনেই একেবারে কাছাকাছি, এবং আসন সংখ্যাতে তো বিরোধীরা বেশি সিট পেয়েছে ওখানে। বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে, মানে এনডিএর রেজাল্ট খারাপ হয়েছে, যারা শাসক জোট। কিন্তু এই নির্বাচনে কি হবে আমরা জানি না। তো এইটা একটা। এবার যে প্রশ্নটা আলোচনায় এলো যে এটার জাতীয় রাজনীতিতে এর কি ইমপ্লিকেশন। জাতীয় রাজনীতির ইমপ্লিকেশন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, কালকে ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোট আছে। ঝাড়খণ্ড যেহেতু মাওবাদীদের সমস্যা আছে সেই জন্য ওখানে 81টা মাত্র আসন, কিন্তু তা সত্ত্বেও ওখানে 2 দফায় ভোট হচ্ছে। কালকে হচ্ছে অন্তিম বা দ্বিতীয় দফার ভোট। এই দুটো নির্বাচনের গুরুত্ব এই জন্য খুব বেশি যে লোকসভা নির্বাচনের পর সকলে যেটা ভেবেছিল যে মোদি ওখানে ডাউন হয়েছে, মানে 400 পার বলে সেখানে 300 পেরোতে পারেনি। উত্তরপ্রদেশের মতো রাজ্যে 65 আসন তারা 19-এ পেয়েছিল, সেটা কমে 32 হয়ে গেছে। সবাই ভেবেছিল যে হরিয়ানার নির্বাচনে বিরাট বড় ধাক্কা খাবে বিজেপি এবং কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে। সমস্ত মানে এক্সিট পোল এবং প্রি পোল সবাই তাই বলেছিল, কিন্তু উল্টোটা হয়েছে, ওখানে বিজেপি জিতে গেছে। তো এরপর যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডটাও যদি বিজেপি জিতে যায়, তাহলে এই যে একটা কংগ্রেসের যে একটা উত্থান হচ্ছিল এবং রাহুল গান্ধীকে কেন্দ্র করে বিভিন্ন শরিক দলগুলো যে জোট বাঁধছিল, এবং বিজেপি যেটা নিয়ে খুব চিন্তিতও ছিল যে এনডিএ শরিকেরা বিজেপি মানে কংগ্রেসের মানে ইন্ডিয়া জোটের দিকে চলে যেতে পারে, এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা থেকে কিন্তু বিজেপি বেঁচে যাবে। যে এবং কংগ্রেস যে উত্থান হচ্ছিল, কংগ্রেসের যে আমরা যেটা ভাবছিলাম যে কংগ্রেসের পুনরুজ্জীবন হচ্ছিল, সেইটা কিন্তু আর সেই পর্যায়ে থাকবে না। এবং শরিকরা আবার তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ বা এই যে সমস্ত দলগুলি আছে, আবার রিজিওনাল পার্টিগুলো কিন্তু ওই কংগ্রেসকে খাবলাখাবলি শুরু করবে, প্রশ্ন তোলার চেষ্টা করবে। এবং এটা ঘটনা যে লোকসভা ভোটে কংগ্রেস 92টা আসন জিতেছে, 45টা আসনে তারা 1-1 লড়াই করে বিজেপির বিরুদ্ধে জিতেছে। বাকি আসনগুলো কিন্তু শরিকদের মানে সমর্থনে জিতেছে। যেমন উত্তরপ্রদেশে তারা কয়েকটা সিট পেয়েছে, সমাজবাদী পার্টি পাশে না থাকলে কংগ্রেসের ওখানে জেতার মতো অবস্থায় তারা নেই, কারণ বিধানসভাতেই মাত্র তাদের 2জন মাত্র বিধায়ক। সো এইটা একটা বড় বিষয় যে জাতীয় রাজনীতিতে যে একটা মানে মোদি কিছুটা কোণঠাসা, বিজেপি কিছুটা কোণঠাসা, যদি রেজাল্টটা পাল্টে যায় তাহলে আবার মোদি সেই মানে পুরোনো দম্ভে ফিরবেন, এটা একটা। যদি না হয় তাহলে কিন্তু মোদির জন্য আবার সমানভাবে এটা বিরাট বড় একটা ধাক্কা। কেন বলছি, হরিয়ানাতে বিজেপি ক্ষমতায় ফিরেছে ঠিক কথা, ক্ষমতা ধরে রেখেছে ঠিক কথা, এটা অভাবনীয় জয়,
কিন্তু এর পেছনে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই। তার কারণ হচ্ছে যে ওখানে নরেন্দ্র মোদীর যত সভা অতীতে করেছেন সেই তুলনায় অত সভা উনি করছেন না। কারণ লোকসভা ভোটেই দেখা গিয়েছে বেশ কিছু জায়গাতে মোদী সভা করেছেন, বিপুল ভিড় হয়েছিল, কিন্তু বিজেপির মানে ডাহা ফেল করেছে। ফলে মোদী যে ভোট ক্যাচারার নন, এইটা মোদীও বুঝেছেন এবং বাংলার ক্ষেত্রেও সেটা প্রমাণিত হয়েছে। ফলে মোদী এখন বুঝতে পেরেছে যে তাকে একটু ব্যাক মানে পেছন থেকে ইয়ে করতে হবে, এবং মোদীকে সামনে না রেখেও যে জেতা যায় এর এক্সপেরিমেন্টটা কিন্তু হরিয়ানায় হয়ে গেছে বিজেপির জন্য। যে কারণে মহারাষ্ট্র কিন্তু মোদী কিন্তু মেন ফোকাস নন, মোদী মেন ফোকাস নন। এটাও একটা স্ট্র্যাটেজি বিজেপির। কারণ এটা বিজেপির মধ্যে একটা প্রশ্ন উঠছিল যে ভবিষ্যৎ নিয়ে, যে মোদীও তো রক্ত মাংসের মানুষ, তিনি একদিন আরো প্রবীণ হবেন, একদিন তাকে সরে যেতে হবে রাজনীতি থেকে, তখন দলের হাল কে ধরবে। ফলে মোদীবিহীন বিজেপি তৈরির একটা প্রসেস কিন্তু চলছে বিজেপির মধ্যে। হরিয়ানাতে সেটা সাকসেসফুল হয়ে গেছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে সেটা বিজেপির জন্য বিরাট ব্যাপার, আবার মোদীর জন্য ঠিক ততটাই দুশ্চিন্তার। কারণ যত মোদীকে ছাড়া দল জিততে শুরু করবে তত কিন্তু মোদীর ওই যে রংবাজিটা, দলে যে রংবাজিটা, সেটা কিন্তু আর থাকবে না। সো এইটা একটা বিষয়। আর ঠিক এক বছর মানে আগামী বছর নভেম্বরে বিহার বিধানসভার ভোট আছে। এই নির্বাচনের রেজাল্ট যদি বিজেপি ভালো করতে পারে তাহলে বিহারে তারা দীর্ঘদিন সেই 2004 সাল থেকে তারা নীতিশ কুমারকে সাপোর্ট দিয়ে আসছে, বিজেপির আসন বেশি কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এইবার 2025-এ কিন্তু বিজেপির টার্গেট বিহারে মুখ্যমন্ত্রিত্ব। ফলে এমন একটা রেজাল্ট তারা করতে চায় বিহারে যাতে নীতিশ কুমারকে আর পাশে দরকার না হয়, বিজেপি মুখ্যমন্ত্রী হবে, দেন 26-এ বাংলা দখল করা। এটা হচ্ছে তাদের রোডম্যাপ, এইভাবে এগোচ্ছে। ফলে মহারাষ্ট্র ঝাড়খণ্ডের রেজাল্ট, কারণ ঝাড়খণ্ডে যদি বিজেপি সত্যি খুব ভালো রেজাল্ট করে বসে তাহলে তার ঝড়টা তো পশ্চিমবাংলায় আসবে। কারণ এবং ঝাড়খণ্ড তো ট্রাইবাল অধ্যুষিত, 26% আদিবাসী ভোট আছে। তার লাগোয়া এলাকায় হচ্ছে আমাদের জঙ্গলমহল, মানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্টার্ন বর্ধমানের একটা বড় অংশ কিন্তু জঙ্গলমহলের মধ্যে পড়ে। 75টা ব্লক আছে পশ্চিমবঙ্গে যেগুলো হচ্ছে জঙ্গলমহল এরিয়া, এবং তার লাগোয়া ঝাড়খণ্ড। সেখানে যদি আবার খুব প্রস্ফুটিত হয় পদ্ম, তাহলে এই পদ্মের হাওয়া তো দোলাদুলি করে পশ্চিমবাংলায় ঢুকে পড়বে বেশি করে। ফলে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের রাজনৈতিক গুরুত্ব বিজেপির জন্য এবং কংগ্রেসের জন্য, একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবারও বলি, এটা কংগ্রেসের জন্য একটা বিরাট ব্যাপার। কারণ যদি আবার ওখানে মুখ থুবড়ে পড়ে বা কংগ্রেস যদি কাঙ্ক্ষিত ফল করতে না পারে বা তারা ক্ষমতায় আসতে না পারে, তাহলে এই জোটের শরিকরা কিন্তু আবার কংগ্রেসকে একটু লাঠিঝাঁটা, যেটা আমরা অতীতে দেখেছি, একটু খোটা দেওয়া, হেয় করা, এই ব্যাপারটা তারা করবে। একদমই। মহারাষ্ট্রের নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে তার ফল তো আমরা 23 তারিখ অর্থাৎ 23শে নভেম্বর বুঝতে পারবো, কারণ সেদিন ফল প্রকাশ। সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।